যারা রেস্কিউ মুভি পছন্দ করেন তাদের জন্য আমরা একটি অসাধারণ মুভি নিয়ে হাজির হয়েছি, যেখানে কিছু আমেরিকান নেভি সিল রাশিয়ান বাহিনীর ওপর নজর রাখছিল। একটা সময় তারা বুঝতে পারে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ডুরভ রাশিয়ান প্রেসিডেন্টকে বন্দী করে ক্ষমতা দখল করতে চায়। সাথে সাথে তারা নেমে পড়ে প্রেসিডেন্টকে উদ্ধারের মিশনে। এই মুভিতে আমরা কিছু দুর্ধর্ষ স্নাইপিং মোমেন্টের সাথে সাথে নেভি সিলদের সামুদ্রিক অভিযানও দেখতে পাবো। তো চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা রাশিয়ান সাগরের উপদ্বীপের ব্যারেন সাগরের নিচের দৃশ্য দেখতে পাই। দেখা যায় একটি রাশিয়ান সাবমেরিন, যেটি আকুলা প্লাস নামে পরিচিত, সে তার মিনিমাম গতিতে সামনে এগোচ্ছে। তখন সেখানে হঠাৎ একটি আমেরিকান সাবমেরিন চলে আসে। আমেরিকান সাবমেরিনটি রাশিয়ান সাবমেরিনের পিছু করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রাশিয়ান সাবমেরিনটিতে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে সৃষ্ট প্রচণ্ড শব্দ আমেরিকান নেভি সিলরা শুনতে পায়। আমেরিকান নেভি সিলদের একজন অফিসার স্ক্যানিংয়ের পরে বলে, কেউ আমাদের ওপর টর্পেডো ফায়ার করেছে। কথাটি বলা মাত্র একটি টর্পেডো এসে আমেরিকান সাবমেরিনটিতে আঘাত করে। সাথে সাথে সাবমেরিনটি বিধ্বস্ত হয়ে যায়। এর পরের দৃশ্যে আমাদের ইউএস আর্মির সদর দপ্তর পেন্টাগন দেখানো হয়। একজন অফিসার অ্যাডমিরাল জনকে জানায়, ব্যারেন সাগর থেকে আমাদের একটি সাবমেরিন নিখোঁজ হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা হতে চলল, আমরা তাদের থেকে কোনো রিপোর্ট পাইনি। এমনকি তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না। জন তাদের চিফ অফ স্টাফ ডুনেগানকে জানায়, আমাদের একটি সাবমেরিন সাগরে নিখোঁজ হয়ে গেছে। আমরা সাবমেরিনটির সর্বশেষ সিগন্যাল পেয়েছি রাশিয়ান উপদ্বীপ থেকে। ডুনেগান বলে, টিমকে জানিয়ে দাও তারা যেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে, আর একটি রেস্কিউ সাবমেরিন সেখানে পাঠিয়ে দাও উদ্ধার কাজের জন্য। এরপর আমরা স্কটল্যান্ডের নেভাল বেজে ইউএসের আরকানসাস নামে একটি সাবমেরিন দেখতে পাই। আরকানসাস একটি পরমাণু শক্তি চালিত হান্টার কিলার সাবমেরিন, যেটি কিনা একই সাথে সমুদ্র এবং স্থলভাগে সমানভাবে ফায়ার করতে পারে, সেটাও আবার যে কোনো টার্গেটে। ক্যাপ্টেন জো নামের একজনকে রেস্কিউ সাবমেরিনের দায়িত্ব দেওয়া হয়। জো তার টিমকে নিয়ে রাশিয়ান সাগরে যাওয়ার জন্য সব রকম প্রস্তুতি গ্রহণ করে। সে বেজের কন্ট্রোল রুমে গিয়ে ক্রুদেরকে বলে, ইউএসের সাবমেরিনটি নিখোঁজ হয়ে গেছে। আমাদের মিশন হলো রাশিয়ান সাগরে গিয়ে আমাদের সাবমেরিনটির সাথে কী ঘটেছে তা অনুসন্ধান করা। এদিকে পেন্টাগনে একজন অ্যানালিস্ট জনের সাথে দেখা করতে আসে। জন তাকে জানায়, সাগরের ওই জায়গাটিতে 2টি বিস্ফোরণ ঘটেছে আর আমাদের সাবমেরিনটি নিখোঁজ হয়ে গেছে। এই কথা শুনে অ্যানালিস্ট জেন বলে, রাশিয়ানরা ওই জায়গার পাশে নৌ পরিবহন ঘাঁটি স্থাপন করেছে, আর যখন বিস্ফোরণ ঘটেছে ঠিক তার আগ মুহূর্তে রাশিয়ান প্রেসিডেন্ট সেখানে যাওয়ার জন্য বের হয়েছে। জন বলে, ইতিমধ্যে আমরা একটি রেস্কিউ সাবমেরিন পাঠিয়েছি, তাই আশা করছি খুব দ্রুত আসল ঘটনার রহস্য উদ্ঘাটন হবে। তখন জেন বলে, তার আগে আমাদের জানা দরকার রাশিয়ান প্রেসিডেন্ট সেখানে কি করছে। যদি সম্ভব হয় একটি টিম পাঠাও, যারা রাশিয়ান নৌ পরিবহনের ওপর গোপনে নজরদারি করতে পারবে। জন বিষয়টি নেভি সিলদের জানায়। তারা সিদ্ধান্ত নিয়ে অফিসার বিলকে দায়িত্ব দিয়ে পুরো একটি টিমকে রাশিয়ায় পাঠায়। অন্যদিকে আমরা দেখি ক্যাপ্টেন জো তার আরকানসাস সাবমেরিন নিয়ে গভীর সমুদ্রে প্রবেশ করেছে। তার ড্রাইভ দেওয়ার নির্দেশে সাবমেরিনটি গভীর সমুদ্রে দ্রুত গতিতে ছুটতে শুরু করে। আর এদিকে আমরা দেখি রাশিয়ান সেই নৌবন্দরে তাদের প্রেসিডেন্ট জাকারান উপস্থিত হয়েছে। রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী ডুরভ তাকে স্বাগতম জানায়। ততক্ষণে আরকানসাস সাবমেরিনটি সমুদ্র তলদেশে পৌঁছে গেছে। তারা সমুদ্র তলদেশ স্ক্যান করার জন্য একটি ড্রোন পাঠায়। কন্ট্রোল রুমে সবাই এর লাইভ ভিডিও দেখছিল। তারা তাদের হারানো সাবমেরিনটি খুঁজে পায়, যেটার গায়ে একটি বিশাল গর্ত ছিল। ড্রোনের ভিডিও দেখে সবাই বুঝতে পারে যে সাবমেরিনটির উপর টর্পেডো হামলা করা হয়েছে। এটা দেখে ক্যাপ্টেন জো হাই অ্যালার্ট জারি করে দেয়। সাবমেরিনের সব ক্রুরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেয় আর তাদের সব ডিফেন্স সিস্টেম চালু করে দেয়। এরপর হঠাৎই সাউন্ড স্ক্যানে একটি শব্দ ভেসে আসতে শুরু করে। সবাই তখন বোঝার চেষ্টা করছিল শব্দটি কোথায় থেকে আসছে। একজন অফিসার বলে, ওপর থেকে একটি নতুন শব্দ তাদের স্ক্যানারে ধরা পড়ছে। ক্যাপ্টেন জো ভালোভাবে শব্দটা লক্ষ্য করে বলে, বরফের মধ্যে কেউ আমাদের ডিটেক্ট করে ফেলেছে। এদিকে দেখা যায় তাদের ঠিক ওপরে বরফের মধ্যে একটি রাশিয়ান সাবমেরিন ভেসে আছে। তখন রাশিয়ান সাবমেরিন থেকে 2টো টর্পেডো ফায়ার করা হয়, যেগুলো দ্রুতগতিতে আরকানসাস সাবমেরিনের দিকে ছুটে যায়। আরকানসাসে অ্যালার্ম বেজে ওঠে। ক্যাপ্টেন জোন নির্দেশ দেয় সাবমেরিনটিকে ম্যানুয়াল মোডে নিয়ে যেতে। কোনো রকমের টর্পেডো দুটোকে অতিক্রম করে তারা ওই স্থান ত্যাগ করে। জোর নির্দেশে একটি সাউন্ড টর্পেডো নিক্ষেপ করা হয়, যেটি স্ক্যানিংয়ের মাধ্যমে রাশিয়ান সাবমেরিনটিকে খুঁজতে থাকে। সাউন্ড স্ক্যানারটি একসময় সেই রাশিয়ান সাবমেরিনটিকে খুঁজে পায় এবং খুব দ্রুতগতিতে সাবমেরিনটির দিকে যেতে থাকে। টর্পেডোর আঘাতে সাবমেরিনটি বিকট বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়।
কিন্তু তখনও রাশিয়ান সেই টর্পেডোগুলো অ্যাক্টিভ ছিল, যেগুলো তাদের লক্ষ্যে অর্থাৎ আরকানসাসের দিকে ছুটে চলছিল। ক্যাপ্টেন জো ক্রুদের নির্দেশ দেয় সাবমেরিনটিকে ট্যাম্পা বের দিকে এগিয়ে নিয়ে যেতে। তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর সাথে সাথেই টর্পেডোগুলো সেই ট্যাম্পা বে সাবমেরিনটিকে আঘাত করে। আঘাতের ফলে প্রচণ্ড বিস্ফোরণে সাবমেরিনটি ধ্বংস হয়ে যায়। ভাগ্যক্রমে আরকানসাস সাবমেরিনটি অক্ষত থাকে। অফিসার জো ক্যাপ্টেনকে বলে, আমরা কি একটি নতুন যুদ্ধের জন্ম দিচ্ছি? ক্যাপ্টেন বলে, আমরা সরাসরি যুদ্ধে না জড়ালেও আমাদের পরিস্থিতি অনেকটা যুদ্ধের মতোই হয়ে গেছে। এর মধ্যেই আমরা রাশিয়ান পলিআর্মি বেজে প্রেসিডেন্ট জাকারান ও প্রতিরক্ষামন্ত্রী ডুরভকে দেখি। তাদের কাছে একজন আর্মি অফিসার এসে জানায়, আমেরিকান নেভি সিলরা আমাদের একটি সাবমেরিনের উপর হামলা করে সেটিকে ধ্বংস করে ফেলেছে। এটা শুনে ডুরভ জানায়, আমাদের টিমকেও প্রস্তুত করো আমেরিকান সাবমেরিনের উপর হামলা করার জন্য। প্রেসিডেন্ট জাকারান বলে, আমাদের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমেরিকান হেডকোয়ার্টারে যোগাযোগ করা উচিত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমেরিকানরা নিশ্চিত নয় যে রাশিয়ানরাই তাদের উপর হামলা করেছে। এদিকে রাশিয়ানরাও এটা বলতে পারছে না যে ঠিক আমেরিকানরাই তাদের সাবমেরিন ধ্বংস করেছে। অর্থাৎ দুদেশই তাদের ধারণার ওপর মিশন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে পেন্টাগনে ক্যাপ্টেন জো অ্যাডমিরাল জনকে জানায় তাদের বর্তমান পরিস্থিতির কথা। জন তাদের জয়েন্ট অফিসার চার্লসকে বলে, রাশিয়ান উপদ্বীপে অলরেডি যুদ্ধ লেগে গেছে। ইতিমধ্যে 3টি সাবমেরিন সেখানে ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে 2টি রাশিয়ান ও একটি আমেরিকান। তাছাড়াও প্রেসিডেন্ট জাকারান পলি আর্মি বেজে আছে। তার গতিবিধি বোঝার জন্য আমরা একটি টিম পাঠিয়েছি। অন্যদিকে আমরা সেই আমেরিকান টিমকে দেখি, যারা ইতিমধ্যেই রাশিয়ান সীমানায় পৌঁছে গেছে। সেখানে পৌঁছে তারা প্যারাশুটের মাধ্যমে ল্যান্ড করে। নেভি সিলের এই টিমটিতে একজন ভয়ানক স্নাইপারও উপস্থিত ছিল, যার সম্পর্কে আমরা মুভির পরবর্তী অংশে জানতে পারব। রাশিয়ান সীমানায় নেমে টিমের লোকজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে টার্গেটের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ক্যাপ্টেন জো তার স্ক্যানার ড্রোনটি রাশিয়ান সাবমেরিনের কাছে পাঠায়, যেটাকে আমরা মুভির শুরুতেই বিস্ফোরিত হতে দেখেছিলাম। ক্যাপ্টেন সাবমেরিনটির অবস্থা দেখে বুঝতে পারে আসলে এই সাবমেরিনটিতে কেউ হামলা করেনি, বরং এটির ভেতরে যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরিত হয়েছে। আর হয়তোবা কিছু লোক এখনও সেখানে জীবিত আছে। ক্যাপ্টেন একটি রেস্কিউ টিমকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেয়। মিনি রেস্কিউ টিমটি জীবিত কিছু রাশিয়ানকে উদ্ধার করে সেখানে নিয়ে আসে, যেখানে রাশিয়ান ক্যাপ্টেনও ছিল। এরপর সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে নেভি সিলরা রাশিয়ান নৌ কমান্ডো সেন্টারের কাছে পৌঁছে সবকিছুর ওপর নজর রাখতে শুরু করেছে। কমান্ডো সেন্টারের খোঁজ খবর লাইভ ইউএস অফিসারদের দেখানোর জন্য তারা একটি ওয়াটার ড্রোন পাঠায়। পেন্টাগনে থাকা নেভির অফিসাররা ওই ভিডিওতে রুশ প্রেসিডেন্ট জাকারানকে দেখতে পায়। জাকারান মস্কো ও ওয়াশিংটন ডিসিতে যোগাযোগ করার অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে সে যোগাযোগ করতে পারে না। প্রতিরক্ষামন্ত্রী ডুরভ সেখানে এসে প্রেসিডেন্টকে জানায়, যেহেতু আমাদের উপর আক্রমণের সম্ভাবনা রয়েছে, তাই আমি এখানকার সব যোগাযোগ সিস্টেম বন্ধ করে দিয়েছি। প্রেসিডেন্ট বলে, তোমাকে এত কিছু করার সাহস কে দিয়েছে? এখনই আমি আমার মন্ত্রী পরিষদের সাথে যোগাযোগ করতে চাই। ডুরভ প্রেসিডেন্টকে বলে, আমি তাদের সাথে কথা বলে জানিয়েছি যে আপনি আস্থাভাজন নন, তাই আপনাকে আমার হেফাজতে রাখা হয়েছে। তখন প্রেসিডেন্ট জাকারান বুঝতে পারে যে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সে ডুরভকে বলে, তোমার এই কাজের জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। ডুরভ বলে, তার আগেই দেশে যুদ্ধ শুরু হয়ে যাবে। তখন সবার টার্গেট থাকবে আমাকে শাস্তি দেওয়া নয়, বরং যুদ্ধে জয়ী হওয়া। এ কারণেই সবকিছু আড়ালে চলে যাবে। এ কথা বলে ডুরভ জাকারানের দেহরক্ষীদের একে একে হত্যা করে। এই সব ঘটনা পেন্টাগনে বসে ইউএস নেভির অফিসাররা ভিডিওতে দেখছিল। তারা বুঝতে পারে ডুরভ তার অনুগত সেনাদের দিয়ে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। ইউএস নেভি সিলদের কিছু অফিসার আমেরিকার প্রেসিডেন্ট ইলিনের সাথে জরুরি বৈঠক করে, আর সেখানে রাশিয়ার বর্তমান পরিস্থিতি তুলে ধরে। চিফ চার্লস বৈঠকে জানায়, ডুরভ আমাদেরকে প্রথমে আক্রমণকারী দেশ হিসেবে তুলে ধরেছে। সে তার বাহিনীকে সশস্ত্র আক্রমণের জন্য প্রস্তুত করেছে, তাই আমাদের প্রস্তুত থাকা উচিত। এই কথা শুনে জেন বলে, সবকিছু ডুরভের পরিকল্পনা অনুযায়ী চলছে। সে চাচ্ছে তাদের ওপর আমরা হামলা করি, আর এতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাক। আমাদের এমন এক প্রতারক মন্ত্রীর মোকাবেলা করতে হবে যে ক্ষমতায় আসার জন্য যুদ্ধ বাঁচাতেও প্রস্তুত। এ কথা শুনে আমেরিকার প্রেসিডেন্ট জিজ্ঞাসা করে, ডুরভকে থামানোর কি কোনো উপায় নেই? জন বলে, যদি আমরা প্রেসিডেন্ট জাকারানকে উদ্ধার করে মস্কো পাঠাতে পারি, তবেই আসল ঘটনা সবার সামনে আসবে। এতে আসন্ন যুদ্ধের ইতি ঘটবে। যেহেতু পলিআর্মির আশেপাশেই আমাদের একটি টিম আছে আর উপকূলে একটি সাবমেরিনও আছে, তাই আমরা হয়তো তাকে উদ্ধার করতে পারব। প্রেসিডেন্ট ইলিন জনকে তার মিশনের অনুমতি দেয়। সে বলে, মিলিটারি প্রতিরক্ষা টিমকে ডেথ কমে নিয়ে যাও। আমি সর্বোচ্চ চেষ্টা করব এই যুদ্ধ থামানোর জন্য। এদিকে ক্যাপ্টেন জো আদেশ পেয়ে ক্রু মেম্বারদের জানায়, আমাদেরকে পলিআর্মি যেতে হবে।
এবং প্রেসিডেন্ট জাকারানকে উদ্ধার করতে হবে। অফিসার হ্যাকচো এই কথা শুনে বলে, ওই এলাকাটি তো সোনার সেন্সার আর মাইন দ্বারা সংরক্ষিত রাখা। জো বলে, তাহলে তো আমাদের সাহায্যের জন্য একজন স্থানীয় নাবিক প্রয়োজন। ক্যাপ্টেন জো রাশিয়ান সাবমেরিন থেকে উদ্ধারকৃত ক্যাপ্টেন সার্গিওর কাছে গিয়ে জানায়, আমেরিকানরা আপনাদের সাবমেরিনে হামলা করেনি। প্রমাণ হিসেবে সে ব্লাস্ট হওয়া সাবমেরিনের ছবি তাকে দেখায়। জো বলে, ব্লাস্টটি সাবমেরিনের ভেতর থেকে হয়েছে, অর্থাৎ কেউ আপনাকে ফাঁসানোর চেষ্টা করেছে। জো তাকে সাহায্য করার জন্য বললে সার্গিও তাকে জানায়, আমি বিশ্বাসঘাতক নেই যে শত্রুদের সাহায্য করব। জো বলে, বিশ্বাসঘাতক তো সে যে কিনা আপনার সাবমেরিনে বোমা রেখে নাবিকদের প্রাণ নিয়েছে। এছাড়া আপনাদের প্রতিরক্ষামন্ত্রী ডুরভ তো ইতিমধ্যেই আপনাদের প্রেসিডেন্টকে বন্দী করে রেখেছে। এখন সে ক্ষমতায় আসার জন্য যুদ্ধ লাগাতেও প্রস্তুত। আমেরিকার প্রেসিডেন্ট আমাকে নির্দেশ দিয়েছে রাশিয়ান প্রেসিডেন্টকে উদ্ধার করার জন্য, যা আপনার সাহায্য ছাড়া অসম্ভব। এদিকে ডুরভ বাহিনীর একজন সদস্য তার বসকে জানায়, আমাদের নৌবন্দরের আশেপাশ থেকে একটি অজানা রেডিও সিগন্যাল পাচ্ছি। ডুরভ বলে, যত দ্রুত সম্ভব তোমরা সেটিকে ডিটেক্ট করো। ততক্ষণে অফিসার বিল তার সদস্যদের নিয়ে একটি উঁচু টাওয়ারে আত্মগোপন করে। ডুরভের টহল বাহিনী গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই অজানা সিগন্যালটিকে খুঁজে বের করার জন্য। এরপর ঘুরতে ঘুরতে তারা ওই টাওয়ারটির নিচে দাঁড়ায়, যেখানে রেস্কিউ টিম অবস্থান নিয়েছিল। ওপরে কেউ লুকিয়ে আছে কিনা তা জানার জন্য একজন সোলজার আন্দাজে গুলি করতে থাকে। একটি গুলি এসে রেস্কিউ টিমের এক সদস্যের পায়ে লাগে, তবে ভাগ্যক্রমে গুলিটি তার পায়ের হাড়ে নয়, বরং মাংস ভেদ করে বেরিয়ে যায়। এরপর কোনোরকম শব্দ না পেয়ে ডুরভ বাহিনী সেখান থেকে চলে যায়। অন্যদিকে আরকানসাসের সার্গিও ছবিটি দেখে বুঝতে পারে আমেরিকানরা তাদের ওপর হামলা করেনি। সে ক্যাপ্টেন জোদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর সার্গিও পলিআর্মি পর্যন্ত পৌঁছানোর জন্য জোকে যে রাস্তাটি সাজেস্ট করেছিল সেটি ছিল অত্যন্ত বিপজ্জনক। এই রাস্তায় রাখা মাইনগুলো এতটাই সক্রিয় ছিল যে সামান্য কিছু পড়ে যাওয়ার শব্দ শুনেও এটি ব্লাস্ট হতে পারত। কোনো রকমে সেই ভয়ঙ্কর রাস্তা দিয়ে আরকানসাস তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে রেস্কিউ টিম বাধ্য হয়ে তাদের আহত মেম্বারকে রেখে প্রেসিডেন্টকে উদ্ধারের জন্য বেরিয়ে পড়ে। অফিসার তার টিম মেম্বারদের বলে, আমি বেঁচে থাকলে অবশ্যই তাকে ফিরিয়ে নিয়ে যাব। এবার টিমটি পানির নিচ দিয়ে নিঃশব্দে তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। তারা প্রেসিডেন্টকে রাখা সেই বিল্ডিংয়ের কাছে পৌঁছালে একজন দেখে প্রেসিডেন্টের বডিগার্ডদের মধ্যে একজন এখনও বেঁচে আছে, যাদেরকে ডুরভের লোক গুলি করেছিল। তারা ওই বডিগার্ডকে বলে, তুমি আমাদের সাহায্য করতে পারো তোমার প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য। সেও সব শুনে রাজি হয়ে যায়। এরপর টিমটি গানে সাইলেন্সার লাগিয়ে একের পর এক সোলজারদের মারতে থাকে। প্রেসিডেন্টের কক্ষের দরজা খোলার জন্য তারা দরজার সাথে একটি বোম ব্লাস্ট করে। এতে চারপাশের সোলজাররা সেখানে আসতে শুরু করে। শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। এক পর্যায়ে প্রেসিডেন্টের বডিগার্ড তাদের বলে, আপনারা সামনে এগোতে থাকেন, আমি এদিকটা দেখছি। উপায় না পেয়ে অফিসার বিল ও তার সদস্যরা প্রেসিডেন্টকে নিয়ে ভবন থেকে নিচে নামতে শুরু করে। রাশিয়ান সোলজাররা যখন প্রেসিডেন্টের বডিগার্ডের ওপর একের পর এক গুলি ছুটতে থাকে, তখন তিনি একটি গ্রেনেডের সাহায্যে নিজেকে সহ ঘরের সবাইকে ব্লাস্ট করে উড়িয়ে দেয়। বিস্ফোরণের ফলে প্রেসিডেন্ট সহ রেস্কিউ টিমের সদস্যরা দড়ি দিয়ে নিচে পড়ে যায়। রাশিয়ান বাহিনীর এলোপাথারি গুলিতে রেস্কিউ টিমের এক সদস্য সেখানেই মারা যায়। অফিসার বিল ও অন্য একজন সদস্য মিলে প্রেসিডেন্টকে নিয়ে সাগরের দিকে রওনা হয়। ইতিমধ্যে রাশিয়ান বাহিনী গাড়ি নিয়ে তাদেরকে পিছু করতে শুরু করে দেয়। জো তাদেরকে উদ্ধার করার জন্য একটি মিনি সাবমেরিন তাদের দিকে পাঠিয়ে দেয়। রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলায় একটি গুলি এসে প্রেসিডেন্টের গায়ে লাগে। এতে তারা ওখান থেকে বেরোনোর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না। তখনই একজন স্নাইপার আড়াল থেকে তাদের ব্যাকআপ দেওয়া শুরু করে। বিল বুঝে উঠতে পারছিল না যে কে তাদেরকে সাহায্য করছে। দর্শক, আমরা আগেই বলেছিলাম আমেরিকান রেস্কিউ টিমে একজন স্নাইপার রয়েছে। আসলে যে আহত সোলজারকে রেস্কিউ টিম ফেলে এসেছিল সেই ছিল আসল স্নাইপার, আর সে এখন বিপদে তার টিমকে সাহায্য করতে এসেছে। তার স্নাইপিং নিশানায় রাশিয়ান বাহিনী কুপকাত হয়ে পড়ে। এই সুযোগে প্রেসিডেন্টকে নিয়ে অফিসার বিল পানিতে ঝাঁপ দেয়। রাশিয়ান বাহিনী ওপর থেকে এলোপাথারি গুলি ছুটতে থাকে। তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য রেস্কিউ টিমের একজন সেখানে থেকে যায়। বিল যখন সাবমেরিনের উদ্দেশ্যে পানির গভীরে চলে যায়, তখন ওই সদস্য জাহাজের উদ্দেশ্যে পানিতে নেমে পড়ে, কিন্তু রাশিয়ান বাহিনীর গুলিতে সে সেখানেই মারা যায়। বিল যেহেতু এটা জানতো না, তাই সে প্রেসিডেন্টকে রেখে তার টিম মেম্বারকে বাঁচাতে ফিরে আসে। অন্যদিকে ডুরভ এই সব কিছু শুনে সাবমেরিন বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দেয়। সাবমেরিনে বসে জো বুঝতে পারে যে রাশিয়ান জাহাজ তাদের উপর আক্রমণ করতে আসছে। যত দ্রুত সম্ভব তারা প্রেসিডেন্টকে মিনি সাবমেরিন থেকে তাদের আরকানসাস সাবমেরিনে নিয়ে আসে। এর মধ্যে রাশিয়ান জাহাজ থেকে তাদের ওপর মিসাইল ছোড়া হয়। একটি মিসাইল মিনি সাবমেরিনের ওপর গিয়ে পড়ে, ফলে সেটি ধ্বংস হয়ে যায়। বারবার অসংখ্য মিসাইল পড়ার কারণে
আরকানসাসও বেশ ড্যামেজ হয়ে পড়ে। এবার জাহাজ থেকে সাবমেরিনের উপর টর্পেডো হামলার প্রস্তুতি নেওয়া হয়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ক্যাপ্টেন জো বলে, সাবমেরিনটিকে যতটা সম্ভব ভেতরের দিকে নিয়ে যাও আর জাহাজের ওপর ফায়ার করতে শুরু করো, নয়তো আমাদের টিকে থাকা অসম্ভব। সার্গিও, সেও ক্যাপ্টেনকে সাহায্য করছিল। যেহেতু জাহাজে অনেক রাশিয়ান সোলজার উপস্থিত ছিল, তাই সে ক্যাপ্টেনকে ফায়ার করতে নিষেধ করে আর বলে, আমি তোমাকে অনেক সাহায্য করেছি, তাই তুমি এইটুকু আমার জন্য করতেই পারো। সাবমেরিনটি যতটা সম্ভব ভেতরে নেওয়ার কারণে মিসাইলটি তার লক্ষ্যে আঘাত আনতে ব্যর্থ হয় এবং পানিতে ব্লাস্ট হয়ে যায়। কিন্তু আমেরিকান সেন্টারে সবাই ভাবছিল সাবমেরিনের সাথে রাশিয়ান প্রেসিডেন্টও সেখানে মারা গেছে। অফিসার অ্যাডমিরাল জনকে বলে, তোমার ভুল সিদ্ধান্তের কারণে রাশিয়া এখন যুদ্ধ ঘোষণা করতে পারে, কেননা আমরা যতই জাকারানকে বাঁচানোর চেষ্টা করি না কেন, সে তো এসে আমেরিকান সাবমেরিনেই মারা গেল, তাই বাকি দেশও রাশিয়ানদের পক্ষেই থাকবে। এদিকে রাশিয়ার সমস্ত জাহাজ যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করে। জনেরও এখন মনে হচ্ছিল সত্যিই বুঝি তার সিদ্ধান্তের জন্য এখন যুদ্ধ লেগে যাবে। রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী ডুরভ আদেশ দেয় আমেরিকান সাবমেরিনকে ধ্বংস করে ফেলার জন্য। এবার আমরা দেখি রাশিয়ান বাহিনী সেই আমেরিকান স্নাইপারকে খুঁজতে শুরু করেছে, যে সাগর তীরে তার খেল দেখিয়েছিল। যেহেতু স্নাইপারের পায়ে গুলি লেগেছিল, তাই সে কিছুদূর এগোনোর পরেই সোলজারদের হাতে ধরা পড়ে। যখন সোলজাররা তাকে মারতে যাবে, তখনই বিল এসে তাকে বাঁচিয়ে নেয়। এখানে বলে রাখি, বিল যখন তার টিম মেম্বারদের বাঁচাতে এসেছিল, তখন সে ওই টিম মেম্বারকে মৃত দেখে, আর তখনই তার নজরে পড়ে রাশিয়ান বাহিনীর জঙ্গলের দিকে সেই স্নাইপারকে খুঁজতে যাচ্ছে। তাই বিলও তাদের পিছু আসে। এখন সে স্নাইপারকে বাঁচিয়ে সাবমেরিনের দিকে যেতে শুরু করে। অন্যদিকে সাবমেরিনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। প্রেসিডেন্ট জাকারান ক্যাপ্টেন জোকে বলে সে রাশিয়ান জাহাজের সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু জো বলে এতে ওরা আপনার সম্পর্কে জেনে ফেলবে, তাতে বিপদ আরও বাড়বে। এইদিকে সাবমেরিনে পানি ঢুকতে শুরু করেছে, তাতে রাশিয়ানরা তাদের লোকেশন পেয়ে গেছে। তারা অলরেডি সাবমেরিনকে লক্ষ্য করে মিসাইল ছুটতে শুরু করেছে। এরপর আর কোনো উপায় না পেয়ে জো কমান্ডার সার্গিওকে বলে রাশিয়ান জাহাজে কথা বলার জন্য। রাশিয়ান বাহিনীকে সার্গিও বলে, তোমরা কোনোভাবেই আর হামলা করো না এই সাবমেরিনের ওপর। এখানে আমি আর প্রেসিডেন্ট জাকারান আশ্রয় নিয়েছি, আমরা সাবমেরিনকে নিয়ে এখন ওপরে আসছি। তার এ কথায় সোলজাররা বুঝতে পারে তাদের কমান্ডার এবং প্রেসিডেন্ট দুজনেই বেঁচে আছে। ততক্ষণে এই খবর আমেরিকান বেস পর্যন্ত পৌঁছে গেছে। প্রেসিডেন্ট ব্রডকাস্টের মাধ্যমে তার রাশিয়ান সৈন্যদেরকে জানায় সব রকম হামলা থেকে বিরত থাকার জন্য। তাই ডুরফের বারবার বলার পরেও রাশিয়ান সোলজাররা আর কোনোভাবেই আমেরিকান সাবমেরিনের উপর হামলা চালায় না। রাশিয়ার নৌবাহিনীর ক্যাপ্টেন ডুরফকে বলে কোনো রকম হামলা না করতে, কিন্তু ডুরফ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য একে একে সব মিসাইল অ্যাক্টিভ করতে থাকে। এটা দেখে অ্যাডমিরাল জন আদেশ দেয় নিজেদেরকে বাঁচানোর জন্য তারাও যেন রাশিয়ান মিসাইলের পাল্টা জবাব দেয়, কারণ টিকে থাকতে হলে তাদের অবশ্যই কাউন্টার অ্যাটাক ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। এ কথা শুনে জো ক্রুদের বলে অ্যাটাকের জন্য মিসাইল প্রস্তুত করো। ক্রু মেম্বাররা মিসাইল রেডি করে জোকে জানায়, কিন্তু কিছু একটা ভেবে জো মিসাইল নিক্ষেপ না করে অপেক্ষা করতে বলে। ততক্ষণে ডুরফ তাদের সাবমেরিনকে লক্ষ্য করে মিসাইল ছুড়ে দিয়েছে, কিন্তু মিসাইলটি সাবমেরিন পর্যন্ত পৌঁছানোর আগেই রাশিয়ান নৌ কমান্ডার তার জাহাজে থাকা ওয়েপেনের মাধ্যমে মিসাইলটি ধ্বংস করে দেয়। তাছাড়াও সে ডুরফের নৌবন্দরকে কেন্দ্র করে মিসাইল নিক্ষেপ করে। এতে ডুরফ সহ পলিআর্মি বেস পুরো ধ্বংস হয়ে যায়। প্রেসিডেন্ট জাকারান বলে, তুমি কি জানতে যে কমান্ডার মিসাইল ধ্বংস করে দিবে? জো বলে, আমি আশা করেছিলাম, হয়তো আমি সাথে সাথে কাউন্টার অ্যাটাক করলে এতক্ষণে যুদ্ধের ঘণ্টা বেজে যেত। এরপর সার্গিও জোকে বলে, তুমি যা করেছো তা সত্যিই প্রশংসার দাবিদার। এটা বলে প্রেসিডেন্ট ও সার্গিও রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বিলও সেই স্নাইপারকে নিয়ে ফিরে আসে। ক্যাপ্টেন জো তাকে বলে, তুমিও তোমার টিম সত্যিই অসাধারণ কাজ করেছো। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।